ব্যাংক সম্মানের বিবরণীতে যদি 10-এ 10 পেতে চাও তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। ওকে, অনেকেই কিন্তু ব্যাংক সম্মানের বিবরণী করতে গেলে ঝামেলায় পড়ে যায়, মিলাতে পারে না। আমি কথা দিচ্ছি তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো, তোমাদের ব্যাংক সম্মানের সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, কথা না বলি আমরা চলে যাবো সরাসরি। এবার একটা ম্যাথ করবো আমরা। তোমরা দেখতে পাচ্ছ যে 2024 সালের 31শে জানুয়ারি তারিখে দীপান্বিতা একটা প্রাইজের নিম্নলিখিত তথ্যাবলী দেওয়া আছে 31শে জানুয়ারি তারিখে, অর্থাৎ জানুয়ারি মাসের। এবার দেখবা এখানে যে ডাটাগুলো রয়েছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমাদের নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত বলতে বোঝানো হয় আমাদের ডেবিট ব্যালেন্স। ওকে, আর যদি লেখা থাকতো যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত তাহলে হতো ক্রেডিট ব্যালেন্স। মানে এই ফিগারটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আমরা আগে এই ম্যাটার যদি করতে হয় তাহলে আমরা একটু এখানে একটা টেবিল আমরা ড্র করে ফেলি। তোমরা আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, আশা করি এই ব্যাংক সম্মানের সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তোমরা পেয়ে যাবা। বিবরণ লিখলাম, তারপরে ধরো টাকা, এটা বাংলায় লিখবা। প্রথম আমরা দেখবো কি দেখবো, আমাদের ব্যাংক সম্মানের বিবরণীটা কোন বই অনুযায়ী রয়েছে। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত, কিন্তু নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত বলতে এটা ডেবিট ব্যালেন্স বোঝানো হয়, আর নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত বা ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত এটা ক্রেডিট ব্যালেন্স বোঝানো হয়। এই জন্য এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। তাহলে ফার্স্টে আমরা কি লিখবো, নগদান বই অনুযায়ী, তোমরা দেখতে পাচ্ছ নগদান বই অনুযায়ী সংক্ষেপে লিখলাম হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত, ব্যাংক ব্যালেন্সে লিখলাম বা ডেবিট ব্যালেন্স যেটাই বলি। ওকে, কত টাকা রয়েছে আমাদের 25,000 লিখবো আমরা এই বক্সটায়। ওকে, অর্থাৎ আমাদের নগদান অনুযায়ী থাকলে আমরা কি করব, আমরা ব্যাংকে ফলো করব। অর্থাৎ যে সমস্ত কারণে ব্যাংকের টাকা বাড়ছে সেটা আমরা প্লাস করব, আর যে কোনো কারণে ব্যাংকের টাকা যদি কমে যায় তাহলে সেটা মাইনাস করব। আর একটু সহজ করে বলি, আমরা তো জাবেদা শিখে আসছি, ঠিক না? লেনদেন থেকে জাবেদা করলে ব্যাংক হিসাব যদি ডেবিট হয় তাহলে কিন্তু নগদান অনুযায়ী সেগুলো প্লাস করব, আর যদি ব্যাংক ক্রেডিট হয় লেনদেন থেকে জাবেদা করলে তাহলে সেগুলো আমরা মাইনাস করব। একটা উদাহরণ দিয়ে বলি, যেন ব্যাংক চার্জ ধার্য করলে জাবেদা কী হবে, ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, তাহলে কী করবো, নগদান অনুযায়ী মাইনাস করব। আর যদি লেখা থাকে যে ব্যাংক সুদ মঞ্জুর করলো, এই জাবেদা কী হবে, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট, তাহলে এটা প্লাস করবো। ব্যাপারটা এমনই, অর্থাৎ আমরা নগদান অনুযায়ী কাজ করলে আমরা ব্যাংকে ফলো করব। ব্যাংক যদি বাড়ায় আমি বাড়াবো, ব্যাংক যদি কমে যায় ব্যাংকের টাকা আমি কমাবো। সেটা কেমন, এবার তোমরা দেখছো 2 নম্বরটা কী লেখা আছে দেখো, প্রদ হিসাবের বরাবরে 8,500 টাকার একটা চেক 31শে জানুয়ারি তারিখ পর্যন্ত ব্যাংক উপস্থাপিত হয়নি। ব্যাংক উপস্থাপিত হয়নি কিন্তু 31শে জানুয়ারি তারিখ পর্যন্ত। আচ্ছা, তার মানে এটা কি যেহেতু উপস্থাপনা হয়নি তাহলে আমাদের কি হবে, আমি যে চেকটা ইস্যু করেছিলাম আমি তো কী করেছি, আমরা একদম মাইনাস করে রেখেছি, কিন্তু যার বরাবর চেকটা দিয়েছি সে কিন্তু আমাদের ওই চেকটা ব্যাংক উপস্থাপন করেনি। তার মানে আমার টাকা কী হয়েছে, আমি তো মাইনাস করে ফেলেছি কিন্তু ব্যাংক কিন্তু মাইনাস করেনি, যেহেতু ব্যাংকের চেকটা উপস্থাপনিত হয়নি। তো আমরা নগদান অনুযায়ী কী করবো, এটা প্লাস করব। ওকে, তাহলে আমরা কী লিখবো বলো তো, আমরা লিখবো যে ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন হয়নি। তোমরা দেখতেই পারছো যে ইস্যুকৃত চেক, শর্টকাটে লিখি, ইস্যুকৃত চেক যা উপস্থাপন হয়নি। কোথায় উপস্থাপন হয়নি, ব্যাংকে। যদি ব্যাংকে উপস্থাপন হয়নি, ব্যাংকটা কিন্তু কমেনি, আমি কিন্তু কমায় রেখেছিলাম, তো আমি কি করব, বাড়াবো, 8,500 টাকা এখানে প্লাস করব। ওকে, এটা শেষ। পরটা কি আছে দেখো, আদায়ের জন্য জমাকৃত 14,000 টাকার দোকানি চেক 31শে জানুয়ারি তারিখ পর্যন্ত আদায় করতে পারেনি। মানে আমি জানি আমাকে কোনো ক্লায়েন্ট আমাকে চেক দিয়েছিল, আমি ব্যাংকে জমা দিয়েছি, আমি তো নগদান বইতে প্লাস করে রেখেছি, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ কী করেছে দেখো, ওই যে 31শে জানুয়ারি পর্যন্ত ব্যাংক এখন আদায় করতে পারেনি। আদায় করতে পারেনি বলতে ব্যাংক এখন ক্রেডিট করেনি, অর্থাৎ ব্যাংকের টাকা বাড়েনি। তাহলে আমি তো বাড়িয়ে রেখেছিলাম, তো ব্যাংক যদি বাড়ায়নি আমি কী করব, কমিয়ে দেবো, অর্থাৎ ব্যাংক আমার থেকে ব্যাংকটা কম রয়েছে, তো এটা কী করবো, আমরা মাইনাস করবো। তোমরা দেখতেই পারছো এটা আমরা কী করবো, মাইনাস। কী নামে লিখবো যে জমাকৃত চেক যা ব্যাংকে এখনও ব্যাংক থেকে আদায় হয়নি। তুমি দেখো তো আর কি লিখছি, জমাকৃত চেক যা ব্যাংক আদায় করতে পারেনি, আদায় করতে পারে নাই। ওকে, তো ব্যাংক যেহেতু আদায় করতে পারেনি তাহলে ব্যাংকের টাকা বাড়েনি। ওকে, তাহলে আমরা কি করব, এটা মাইনাস করব। দেখতেই পারছো 14,000 টাকা, তো দুটো হয়ে গেল। পরটা আরও খুব ইজি, একজন প্রাপ্য হিসাব সরাসরি ব্যাংকে জমা দিয়েছে। ওকে, আমার কোনো ক্লায়েন্ট ছিল,
সে সরাসরি আমার অ্যাকাউন্টে জমা দিয়ে আসছে, আমি তো সেটা জানি না। ওকে, তাহলে আমার ব্যাংকেটা কিন্তু বেড়ে গিয়েছে। তো আমি কাকে ফলো করছি নগদ অনুযায়ী? ব্যাংকে। অর্থাৎ ব্যাংকে যদি ফলো করেছি, ব্যাংকের টাকা বেড়েছে, আমি কি করব? বাড়াবো। তাহলে আমি প্লাস করব। তাহলে আমরা এই পয়েন্টটা কী রয়েছে, এটা প্লাস, এখানে লিখবো সরাসরি ব্যাংকে জমা, সরাসরি ব্যাংকে জমা দিয়েছে, ব্যাংকে জমা। ওকে, কত টাকা ব্যাংকে জমা দিয়েছে? 4500 টাকা। তাহলে আমরা 4500 টাকা প্লাসে বসাবো। মূল কথাটা হচ্ছে, ব্যাপারটা এমনই মনে রাখবা যে আমরা যখন নগদ অনুযায়ী ব্যাংক যে উদ্বৃত্ত করব, অর্থাৎ ডেবিট ব্যালেন্স হবে, আমরা তখন ব্যাংকে ফলো করব। যে সমস্ত কারণে ব্যাংকের টাকা যদি বাড়ে আমরা প্লাস করব, আর যে সমস্ত কারণে ব্যাংকের টাকা কমে আমরা মাইনাস করব। জাস্ট এই থিমটা একটু মনে রাখতে পারলে আমাদের চলবে। মানে ব্যাংকের টাকা বাড়লে আমি প্লাস, আর ব্যাংকের টাকা কমলে আমি মাইনাস। অর্থাৎ কাকে ফলো করছি? ব্যাংকে ফলো করছি। এবার তোমরা পয়েন্টটা দেখো, 5 নম্বরটা কি লেখা আছে? ব্যাংক কর্তৃক বিনিয়োগ সুদ আদায় করেছে যা 31শে জানুয়ারি তারিখ পর্যন্ত নিবদ্ধ হয়নি। তো ব্যাংক আদায় করেছে কবে? 2500 টাকা আদায় করেছে। তাহলে ব্যাংক আদায় করেছে, ব্যাংকের টাকা বেড়েছে, আমি তো জানি না। তাহলে আমি কী করবো? আমিও বাড়াবো। কেন? আমি ব্যাংকে ফলো করছি। তাহলে আমরা এখানে লিখবো বিনিয়োগের সুদ আদায়, লিখবো প্লাসে লিখবো বিনিয়োগের সুদ আদায়। কারণ জাবেদাটি জেনে ফেলি, জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, বিনিয়োগ সুদ হিসাব ক্রেডিট। আমি একটু বলেছিলাম যে লেনদেন থেকে জাবেদা করলে ব্যাংক যদি ডেবিট হয় তো নগদের মূল্য প্লাস করব, আর যদি ক্রেডিট হয় তাহলে মাইনাস করব। তাহলে এটা জাবেদা কি হলো? ব্যাংক হিসাব ডেবিট, বিনিয়োগ সুদ হিসাব ক্রেডিট 2500 টাকা, এটা প্লাস করলাম। ওকে, এরপরে হচ্ছে 6-এর যে আইটেমটা রয়েছে যে 25শে জানুয়ারি তারিখে 5000 টাকার একখানা প্রদত্ত নোট কি করেছে? ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে। মানে আমার পক্ষে ব্যাংক কী করেছে? পরিশোধ করে দিয়েছে। তাহলে কি আমার ব্যাংকটা কী হয়েছে? বেড়েছে না কমেছে? অবশ্যই কমেছে, কারণ আমার পক্ষে ব্যাংক কী করেছে? পরিশোধ করে দিয়েছে। তাহলে আমি কী করব? মাইনাস করব। তাহলে আমরা লিখবো, আমাদের লাইনটা কী ছিল? প্রদেয় নোট ব্যাংক কর্তৃক পরিশোধ। আমরা এইভাবে লিখতে পারি, প্রদেয় নোট, এখানে আমরা খুব শর্ট করে লিখবো, হ্যাঁ, প্রদেয় নোট ব্যাংক কর্তৃক পরিশোধ। অর্থাৎ ব্যাংক কর্তৃক যদি পরিশোধ করেছে তাহলে ব্যাংকেরটা কী হয়েছে? কমেছে। তাহলে আমি যদি ব্যাংকে ফলো করছি তাহলে আমি কী করব? আমিও কমাবো, আমিও মাইনাস করবো। তো কত টাকা মাইনাস করবো? 5000 টাকা। এখানে লিখবো 5000। ওকে, আমরা বুঝতে পারছি। এবার 7 নম্বরটা কী রয়েছে দেখো, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 2000 টাকা আর কমিশন বাবদ ধার্যকৃত চার্জ, দুটো কিন্তু দুই জিনিস। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ এটা হচ্ছে কিন্তু আমাদের ব্যাংকের মাধ্যমে আয়, যেটাকে বলি ক্রেডিট মেমোরেন্ডাম। আর ব্যাংক কমিশন বাবদ ধার্যকৃত চার্জ এটা হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম। ওকে, তাহলে আমাদের ব্যাংক সুদ যেটা, এটা আমাদের আয়, অর্থাৎ প্লাস করব। যদি ব্যাংকের টাকা বাড়িয়েছে আমিও প্লাস করবো। এখানে লিখবো মঞ্জুরিকৃত সুদ, সংক্ষেপে লিখলাম মঞ্জুরিকৃত সুদ। ওকে, কত টাকা রয়েছে দেখো, এটা রয়েছে হচ্ছে 2000 টাকা। তাহলে আমরা এখানে লিখলাম 2000 টাকা। ওকে, আচ্ছা, তারপর কি করব? আমাদের কমিশন বাবদ ব্যাংক চার্জ হচ্ছে কত টাকা? 1200 টাকা। এখানে লিখবো যে চার্জ বা কমিশন চার্জ লিখে লিখবো 1200 টাকা। বিষয়টা এমনই। ওকে, তো আমার কী দেওয়া হলো? আমরা এই জিনিসগুলো অবশ্য আমরা এই ঘরে লিখতে পারতাম, লিখলে সুন্দর হতো। আর এই জিনিসগুলো আমরা এখানে লিখলে সুন্দর হতো। আমরা নেক্সটে এভাবেই করবো। যদি লিখে ফেলেছি কী করে ফেলবো? এবং এই সবগুলো আমরা প্লাস করব, পরে এইগুলো প্লাস করে একটা মাইনাস করবো। তাহলে আমরা একটু কাজ করি, এগুলো আমরা একটু চেঞ্জ করে ফেলি। তাহলে আমরা কি করব? আমরা একটু ইরেজার দিয়ে আমরা একটু চেঞ্জ করি। সেটা কেমন তোমরা দেখতেই পারছো। আমরা এখানে লিখবো 8500, তারপর লিখবো 4500, তারপর লিখবো 2500, দেন 2000। ওকে, এগুলো আমরা যোগ করব। আর এগুলো আমরা একটু রেস করে ফেলে দিই, হ্যাঁ, কারণ অঙ্ক করতে ভুল হতে পারে, এই জন্য বারবার প্র্যাকটিস করবো। হ্যাঁ, তোমরা অবশ্যই এগুলো বাসায় প্র্যাকটিস করবা। ওকে, তা এখন কি করবো? এগুলো যোগ করে ফেলবো। তার আগে এইগুলো আবার আমরা একটু ডিলিট করে ফেলি, যেহেতু আমরা এই পাশে লিখেছিলাম। ওকে, এবার ঘট কেটে ফেললাম। এখন কি কি করেছিলাম? আমরা একটু জমাকৃত চেক কত ছিল বলো তো? জমাকৃত চেক ছিল 14000 টাকা। তাহলে এখানে লিখবো 14000 টাকা। ওকে, তারপর কি ছিল? একটা প্রদেয় বিল পরিশোধ করেছিল মনে হয়, কত টাকা? 5000। এখানে লিখলাম 5000। আর আমাদের কমিশন চার্জ ছিল 1200। ব্যাপারটা এইভাবে আমরা সেট করব। তাহলে কী দেওয়া হলো? আমরা একটু ক্যালকুলেটর দিয়ে একটা ট্রাই করি কী কী অ্যামাউন্ট হলো। প্রথমে দেখো আমরা লিখেছি কত? 8500। ওকে, প্রথমে আমরা 8500 লিখবো। 8500 প্লাস কত আছে আমাদের এখানে? 4500 আর 2500, একবার করে ফেলি। 4500 আর 500 5 7000 টাকা, 7000 হবে। তারপর হচ্ছে 7000। ওকে, তারপর হচ্ছে কত? 2000। ওকে, তো মোট হলো 17500। ওকে, 17500। এর সঙ্গে আমাদের এটা কী করবো? কি ছিল? প্লাস ছিল, তা প্লাস করে ফেলবো। 17500 সঙ্গে
25,000 আমরা কি করব প্লাস করে ফেলবো। ওকে, তাহলে মোট কত হলো আমাদের 42,500। ঠিক আছে, আর আমরা যেগুলো মাইনাস করেছি কর্তনগুলো ছিল এগুলো আমরা এখন যোগ করব। সহজভাবে যোগ করে ফেলি। এখানে 14 আর 5 19,000, 19,000 20,200 আমরা একবারে করে ফেললাম 20,200। ওকে, তাহলে এর থেকে আমরা কি করব 20,200 মাইনাস করে ফেলবো। তাহলে কত থাকলো 22,300। ওকে, তাহলে আমাদের এখানে যেটা আসলো 22,300, এটাই হলো আমাদের অ্যান্সার। আর এখানে আমরা লিখবো যে আমাদের ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, ব্যাংক জমার উদ্বৃত্ত ব্যবসায়িক বিষয়টা হচ্ছে এমন, অর্থাৎ আমাদের অ্যান্সারটা হচ্ছে এটা। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো, আমাদের ব্যাংক সময় বিবরণী করতে হলে প্রথমত জানতে হবে আমরা কোন সিস্টেমে করছি। তোমরা সবাই জানো যে ব্যাংক সময় জীবন বিবরণী কিন্তু দুটো পদ্ধতি করা হয়, একটা একক জের, একটা দ্বৈত জের পদ্ধতি। আমরা কিন্তু করেছি একক জের। একক জের বলতে আমরা যে কোনো একটা ব্যালেন্স নিয়ে কাজ করেছি, আর দ্বৈত জেরে আমরা একই অঙ্কে দুই পাশে, এক পাশে ডেবিট ব্যালেন্স আর এক পাশে ক্রেডিট ব্যালেন্স দিয়ে আমাদের ম্যাথটা প্রস্তুত করতে হয়। ওটা একটি ভিন্ন, আমরা নেক্সট ভিডিওতে ওটা দেখিয়ে দিব। পরে কী করলাম আমরা দেখলাম যে আমাদের নগদান অনুযায়ী রয়েছে, এই জন্য আমরা প্রথমে ডেবিট ব্যালেন্সটা এখানে শো করেছি। পরবর্তীতে এখানে 2 থেকে 7 পর্যন্ত যে লেনদেনগুলো রয়েছে এর মধ্যে দেখবো যে কী কারণে ব্যাংকের টাকা বাড়ছে। যদি যে কারণে ব্যাংকের টাকা বাড়ে তাহলে আমরা প্লাস করেছি, আর যে কারণে ব্যাংকটা কমেছে সেটা আমরা মাইনাস করেছি। বিষয়টা এমনই। সো পরে আমরা কী করলাম, এগুলো সবগুলো যোগ করে এখানে লিখলাম, এর সাথে প্লাস করলাম, আর আমাদের যেগুলো মাইনাস ছিল এগুলো যোগ করে এখানে লিখলাম, প্লাস মাইনাস করে যেটা হলো সেটি হচ্ছে আমাদের ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক যে উদ্বৃত্ত, অর্থাৎ ক্রেডিট ব্যালেন্স। অর্থাৎ ডেবিট ব্যালেন্স দিয়ে শুরু করলে আমরা ক্রেডিট ব্যালেন্স পাবো, আর ক্রেডিট ব্যালেন্স শুরু করলে ডেবিট ব্যালেন্স পাবো। এই হলো আমাদের ব্যাংক সময় বিবরণী ম্যাথটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করবা, আর বন্ধুদের জানিয়ে দিবা যে আমাদের কমার্স বেল তরফ থেকে বিভিন্ন ক্লাস আপলোড করা হবে, ফিনান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং সবগুলোই। তো আজ পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সে ভালো থাকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।